চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী। মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান গণ্য হবে অসদাচরণ হিসেবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে ইসি, সরকার বা বিএনপির কোনো শঙ্কা নেই মন্তব্য সালাউদ্দিনের। বিরোধীদের মাইনাস হয়ে যাওয়ার সুযোগ আছে। আগামী নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। প্রধানমন্ত্রী পদে একজনকেই 89% মানুষ দেখতে চান সর্বোচ্চ 10 বছর। সুজনের জরিপ, দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে চায় 90%। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা নেবে যৌথ বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এই কাজটা করতে তাদের ধরার জন্য একটা জয়েন্ট যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। দেখছিলাম প্রচারণায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন করা যাবে না, এটি গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হবে, এমনটা উল্লেখ করেছে ডাকসু নির্বাচন কমিশন। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর আগেই সিনেট ভবনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সাথে এক মত বিনিময় সভা হয় কমিশনের। এ সময় প্রচারণা চালানোর ক্ষেত্রে কড়া আচরণবিধি মানার কথা বলা হয়। 7 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। জানানো হয় ভোটের দিন 3 স্তরের নিরাপত্তা থাকবে। মোতায়েন রাখা হবে বিএনসিসির 2 শতাধিক সদস্য। তাছাড়া ক্যাম্পাসের 7টি প্রবেশ মুখে থাকবেন সেনা সদস্যরা। অপ্রীতিকর পরিবেশ তৈরি হলে 5 মিনিটের মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেন্দ্রে ঢুকবে সেনারা। ভোট গ্রহণ শেষ হলে কেন্দ্রগুলো ঘিরে রেখে নিরাপত্তা দেবে সেনাবাহিনী। ফলাফল না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন তারা। নির্বাচনের 1 সপ্তাহ আগে থেকে কোনো বহিরাগত হলগুলোয় প্রবেশ করতে পারবে না। ভোটের আগের দিন এবং ভোটের দিন 8 ও 9 সেপ্টেম্বর ঢাবি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। নির্বাচন কমিশনকে আমি আহ্বান করছি, ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক। 19 সালে ডাকসুতে দেখেছি ছাত্রলীগ আচরণবিধি ভঙ্গ করলেও তাদেরকে কোনো ধরনের আইনের আওতায় আনা হয়নি। এবার আমরা দেখেছি বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু আচরণবিধি ভঙ্গ করেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। শিক্ষার্থীদের যে নাম, ব্যালট নাম্বার, সেটির সাথে যেন হালনাগাদ ছবি যুক্ত করা হয় এবং এটি সকল প্রার্থী, ভোটার সবাই এই দাবি জানিয়ে আসছে। অদূরদর্শিতাভাবে কিন্তু নির্বাচনের ডেটটা তারা ঘোষণা করলেন এবং প্রার্থী এবং ভোটার উভয়ের জন্যই কিন্তু তারা একটা অপ্রস্তুতজনক আয়োজন তারা করলেন। ডাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে আরো খবর জানবো। সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। আজ থেকে প্রচারণা শুরু হলো ডাকসু নির্বাচনের। কোথায় কোথায় ভিপি প্রার্থীরা প্রচারণা চালালেন এবং ভোটারদের সাড়া কেমন দেখছেন? লোপা, মূলত আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুকে কেন্দ্র করে যে আমেজটি বিগত কয়েকদিন ছিল তার চেয়ে কয়েক গুণ এই যে শিক্ষার্থীদের, অর্থাৎ এতদিন শিক্ষার্থীদের মধ্যে তেমন কোনো আমেজ ছিল না, কিন্তু আজকে থেকে শিক্ষার্থীদের মধ্যেও নির্বাচনের যে আমেজ, সেই আমেজটি আমরা দেখতে পেয়েছি সকাল থেকে, যখন থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়। এখন পর্যন্ত মূলত যেই প্যানেলগুলো রয়েছে, অর্থাৎ 9টি প্যানেল এবং 9টি প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে অনেকেই নির্বাচনে অংশ নিয়েছেন এবং প্রত্যেকেই যে যার মতো প্রচারণায় অংশ নিচ্ছেন। কিন্তু একেবারে অর্থাৎ আজকে সকালের দিকে যেহেতু প্রশাসনের সঙ্গে একটি ভিপি, জিএস, এজিএসদের একটি বৈঠক ছিল আচরণবিধি নিয়ে, সেই বৈঠকটি শেষ হতে হতে দুপুর গড়ায় এবং এরপরে মূলত প্রচারণার যে জোর, অর্থাৎ অন্যান্য
প্যানেলগুলো যে রয়েছে সেই প্যানেলগুলো সকালের দিকে কয়েকটি প্যানেল শুরু করলেও দুপুরের পর থেকে মূলত বেশিরভাগ প্যানেল আসলে প্রচারণার যে কাজটি সেই কাজটি শুরু করছে। আনুষ্ঠানিকভাবে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটি ভিসি চত্বরের এখানে স্মৃতিচিরন্তন যে রয়েছে স্তম্ভটি রয়েছে সেখানে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধের সময় তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তাদের আনুষ্ঠানিক প্রচারণাটি এখান থেকে শুরু হওয়ার কথা। এবং এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের প্রার্থীরা এখানে সমবেত হয়েছেন। তারা এখান থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে মূলত হল এবং বিভিন্ন ফ্যাকাল্টিতে তাদের যে প্রচারণা সেই প্রচারণাটি শুরু করবেন এবং তারা এর মধ্যেই তাদের যে প্যানেলের পরিচিতি সেই প্যানেলের পরিচিতি জানিয়ে একটি লিফলেট ছাপিয়েছেন। সেই লিফলেটটি শিক্ষার্থীদের আমরা এখানে আসার আগে দেখেছিলাম যে শিক্ষার্থীদের হাতে হাতে দিচ্ছেন এবং তারা বলছেন যে বিগত 16 বছর 17 বছর ধরে তাদের যে সংগ্রাম, বিগত আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য তাদের যে সংগ্রাম নির্যাতনের শিকার হয়েছেন সেই জায়গাটি মনে রেখে শিক্ষার্থীরা যেন তাদের যে প্যানেলটি রয়েছে প্যানেলের সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই, বরং আগামী নির্বাচন যারা বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। বিকেলে সমসাময়িক বিষয়ে গুলশানে নিজ বাসায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি এসব কথা বলেন, জানান যারা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিরোধিতা করছেন এটি তাদের রাজনৈতিক কৌশল। জুলাই সনদ বিষয়ে বিএনপি নেতা বলেন, এমন কোনো প্রস্তাব গ্রহণ করা যাবে না যা নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না। বলেন দিন শেষে সংসদের মাধ্যমেই বাস্তবায়িত হবে সবকিছু। সালাউদ্দিন আহমদ আরও বলেন, সংবিধান এখনো আছে, সে অনুযায়ী সরকার শপথ নিয়েছে, রাষ্ট্রও চলছে সাংবিধানিকভাবে। জানান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিরা প্রার্থিতা বাছাইয়ে গুরুত্ব পাবে। বিএনপির এই নেতার মন্তব্য, মেধাভিত্তিক রাজনীতি যারা করবে তারাই প্রতিনিধিত্ব করবে। কোন দল নির্বাচনে না যেতে চাইলে সেটা তার রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা বটে। নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে জলদস্যু হামলার ঘটনায় অভিযান চালাবে যৌথ বাহিনী। শীঘ্রই সুখবর পাওয়া যাবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে গজারিয়ায় থানার দুর্গম জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া অস্থায়ী ক্যাম্পে হামলা চালায় জলদস্যু নয়ন পিয়াস গ্রুপ। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দুর্গম চর জামালপুর গ্রামের পুলিশ ক্যাম্প এলাকার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এটি উদ্বোধন হয় শুক্রবার। দুদিন যেতেই জলদস্যুরা হামলা করে ক্যাম্পটিতে। সোমবার বিকেলে তাণ্ডব চালায় নয়ন পিয়াস জলদস্যু গ্রুপ। ক্যাম্পের পাশে মেঘনার শাখা নদীতে বিশেষ অভিযান চালাতে গিয়েছিল পুলিশ। পাল্টা জবাব হিসেবে সীমান্তবর্তী চাঁদপুরের বেলতলি ঘাট থেকে 50-60 জনের ডাকাত দল প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটায় পুলিশের স্পিডবোট লক্ষ্য করে, পরে গুলি চালায় তারা। আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে পুলিশ। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর পিছু হটে ডাকাত দল। পুলিশের ক্যাম্প না থাকার সুযোগে সে এলাকায় নৌ ডাকাতদের একটি আধিপত্য ছিল। সাম্প্রতিক সময়ে ক্যাম্প প্রতিষ্ঠা করার কারণে তারা কিছুটা হলেও সমস্যায় পড়েছে বলে আমরা মনে করছি এবং সেই কারণে তারা ক্ষুব্ধ হয়ে পুলিশের উপর আক্রমণ করে থাকতে পারে। নয়ন, পিয়াস এবং রিপন গ্রুপের লোকজন, আমরা এখন পর্যন্ত খোঁজ খবর নিচ্ছি কারা প্রকৃতপক্ষে ঘটনা ঘটিয়েছে। প্রাথমিকভাবে আমরা তাদের নাম পেয়েছি। গোলাগুলির ঘটনার পর দুর্গম ওই চরাঞ্চলে থমথমে অবস্থা। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টার জেলায় ঘটেছে এমন ঘটনা। বলা হচ্ছে পুলিশের লুট হওয়া অস্ত্র ছিল ডাকাতদের কাছে। উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বললেন, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ওই এলাকায় যে আমরা ক্যাম্পটা কিন্তু আমরা খুব রিসেন্টলি করে দিয়েছি এবং যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো।
গেল বছর 5 আগস্ট আওয়ামী লীগের পতনের সময় দেশের বিভিন্ন থানায় হামলা ও অস্ত্র লুট হয়। এখনও অনেক অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। সেগুলো উদ্ধারে অস্ত্রের আকার ভেদে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে সরকার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন এমন প্রস্তাবের সঙ্গে একমত 89% মানুষ। দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখার পক্ষে 90%। সুশাসনের জন্য নাগরিক সুজন পরিচালিত জরিপে উঠে এসেছে এসব তথ্য। সকালে আলোচনা অনুষ্ঠানে তুলে ধরা হয় জরিপের বিভিন্ন দিক। জুলাই সনদের কিছু গুরুত্বপূর্ণ ও মৌলিক সংস্কার প্রস্তাবের উপর জরিপ চালায় সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রায় 1400 জনের উপর পরিচালিত জরিপে পুলিশ সংস্কারে কমিশন গঠনের জন্য মত দেন প্রায় 90% মানুষ। প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন এমন প্রস্তাবে একমত 89%। আর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি না থাকার বিষয়ে 87% মত এসেছে বলে জানায় সুজন। বক্তারা বলেন, জুলাই সনদের ভবিষ্যৎ কার্যকারিতা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। আওয়ামী লীগের মতো ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা থাকলে কাজে আসবে না কোনো সংস্কার। যে রাজনৈতিক দলগুলো যদি এবারে কর্ণপাত না করে তাহলে কিন্তু এর মাসুল তাদেরকে দিতে হবে। যেগুলোর উপর ভিত্তি করে শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে, দানবে পরিণত হয়েছে, সেই পথ ধরে আমাদের যারা ক্ষমতা যাবে তারাও যদি আবারও অগ্রসর হয় তারাও দানবে পরিণত হবে। জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশ নির্বাচনের দিকে এগিয়ে গেলেও বিদ্যমান সমস্যা সমাধানে দলগুলো সাধারণের মতামতে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করা হয় আলোচনায়। 2/3 সংখ্যাগরিষ্ঠ সদস্য ঐক্যমত হয়নি, কারণ হচ্ছে বিএনপি রাজি হয়নি এইখানে যে উচ্চ কক্ষকে সংবিধান সংশোধনের ক্ষমতা দিতে। যারা মনে করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা লাভবান হবে, তারা ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব। আর যারা মনে করে যে নির্বাচন করলে তো তারা জয়ী হতে পারবে না, তারা সরকারে যেতে পারবে না, তারা নির্বাচন বিলম্বিত করতে চায়। সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টি কমিশন বারবার আলোচনার টেবিলে আনলেও অনেক দলই তা প্রত্যাখ্যান করছে বলে জানান প্রধান উপদেষ্টা সহকারী। যদি রাজনৈতিক দলগুলো তাদের সাধারণ নির্বাচনের প্রার্থী মনোনয়নে একটা নির্দিষ্ট পরিমাণ নারী প্রার্থী দিতে বাধ্য হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারণী কাঠামোতে নারীর প্রতিনিধিত্ব জোরদার হবে, বাড়বে। এই বিবেচনা থেকে সর্বশেষ এই প্রস্তাব হাজির করা হয়েছিল এবং এটা নিয়েও একাধিক দিন আলোচনার পরে প্রত্যাখ্যাত হয়েছে। সুজন মনে করে সংলাপের মাধ্যমে জুলাই সনদ প্রণয়নের উদ্যোগ ইতিবাচক, তবে সার্থকতা নির্ভর করছে বাস্তবায়নের উপর। সংরক্ষিত আসলে মহিলারা, তাই সেটাতে কি অসুবিধা? ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সময় 2200-র বেশি বন্দী পালিয়ে গিয়েছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত 7 শতাধিক বন্দী পলাতক আছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। কারা মহাপরিদর্শক বলেন, পলাতকদের মধ্যে জঙ্গি আছে 9 জন, আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আছেন 69 জন। কারা মহাপরিদর্শক আরও বলেন, সেই সময় লুট হওয়া অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত 29টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে গত 1 বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন কারা মহাপরিদর্শক। আপনাদের কাছ থেকে শুনবো আসলে আমরা কতটুকু করতে পারলাম। কারাগার কেন্দ্রিক সংশোধনের উপর গুরুত্ব দিয়ে সরকার বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নিয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক। কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে, এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, বাকিটা অফিসিয়াল যে প্রসিডিউরগুলো ওটা পার হয়ে একসময় আমরা অ্যাচিভ করতে পারবো। এছাড়াও আইজি প্রিজন 5 আগস্ট সারা দেশের কারাগার থেকে বন্দী পালানোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি।
কারাগারে বন্দীরা মোবাইল ফোন ব্যবহার করেন, মাদক গ্রহণ করেন। কারারক্ষীদের বিরুদ্ধে এমন সব অভিযোগের বিষয়ে কারা মহাপরিদর্শক জানান, গত 1 বছরে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কারাগারে কর্মরত 34 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। 440 জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে বিভাগীয় ব্যবস্থা। অবৈধ মোবাইলের মাধ্যমে বন্দীও আমাকে ফোন দেয় অনেক সময়, মানে সারপ্রাইজিংলি যে আইজি নাম্বার জানে এবং তারা বেসিক্যালি যেটা ফোন দেওয়া হচ্ছে তাদের টার্গেট হচ্ছে আরেকজনকে ধরিয়ে দেওয়া এবং অন্য নামে যারা হচ্ছে হয়তো মেবি তাদের কম্পিটিটর। কারারক্ষীদের মাদকের সংশ্লিষ্ট করার জন্য অথবা গ্রহণ করার জন্য অথবা সহযোগিতা করার জন্য কিন্তু গ্রেপ্তার করে পুলিশে হ্যান্ডওভার করেছে, এরকম রেকর্ডও আছে। কারাগারে খালেদা জিয়াকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ দেখলেও এ বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান কারা মহাপরিদর্শক। ওনার এই অভিযোগটা যদি ফর্মালি আমার কাছে আসে তখন অবশ্যই আমি তদন্ত করে দেখব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে রিভিউ আবেদনের শুনানি আবারও কাল। মঙ্গলবার সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াত ইসলামী, সুশাসনের জন্য নাগরিক সুজন সহ আরও কয়েকটি আবেদনের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি শুরু হয়। গেল 21 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে করা আবেদন শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন আপিল বিভাগ। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের 13শ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আবেদন করে জামায়াত ইসলাম, সুশাসনের জন্য নাগরিক সুজন, সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। শুনানিতে আইনজীবীরা জানান, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের আপিল শুনানিতে যে 7 জন বিচারপতি ছিলেন তাদের মধ্যে 4 জন বাতিলের পক্ষে ছিলেন। পরে তাদের পর্যায়ক্রমে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। কেরানীগঞ্জের সুভাড্ডা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন 2 উপদেষ্টা। সকালে ঝাউবাড়ি ব্রিজ এলাকার এক অনুষ্ঠানে কাজটির সূচনা করা হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিশাল এই প্রকল্প সফলভাবে শেষ করতে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। এজন্য কেউ যাতে খালে ময়লা না ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে। আগামী বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, খাল দূষণ এবং দখলদারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের এই প্রকল্পের মোট বাজেট 317 কোটি 58 লাখ টাকা। এই দফায় মোট খনন করা হবে 14.24 কিলোমিটার এলাকা। পানি সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সুভাড্ডা খাল। দর্শক, এই ছিল যমুনা নিউজ।